আসসালামু আলাইকুম। আজ ১ জুন ২০২৫ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে হতে যাচ্ছে জাপানি সামরিক হাব। বাংলাদেশ সীমান্তে আদিবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারত। হাসিনার বিরুদ্ধে ৮,৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল। এবার বিস্তারিত। টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই প্রফেসর ইউনুসের চোখে মুখে ফুটে উঠেছিল দৃঢ়তা ও কৌশলী স্থিরতা। জাপানি সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন। সফরটি নিছক কূটনৈতিক নয়, বরং এটি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে এক নতুন অধ্যায়ের সূচক। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সামরিক প্রযুক্তি ও সরঞ্জামের বড় অংশ যোগান দিয়ে আসছিল চীন ও আংশিকভাবে তুরস্ক। কিন্তু ভূরাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের ছাপ পড়েছে ঢাকা টোকিও সম্পর্কে। জাপান এবার সরাসরি সামরিক সহযোগিতার হাত বাড়িয়েছে, যা শুধু রাডার, ড্রোন বা এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাপান বাংলাদেশকে একটি চতুর্মাত্রিক সামরিক প্যাকেজ প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে উন্নতমানের নজরদারি রাডার, সীমান্ত নজরদারির জন্য ড্রোন, নিরাপদ সামরিক যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক প্রশিক্ষণ সুবিধা সহ একটি ডিফেন্স ইনোভেশন হাব প্রতিষ্ঠার প্রস্তাব। মূলত বাংলাদেশে একটি সামরিক প্রযুক্তির একটি স্বয়ংসম্পূর্ণ অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এই পরিকল্পনা। ২৯ মে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ফাঁকে প্রফেসর ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইসেবার মধ্যে একান্ত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়। বৈঠকে ৩টি মূল বিষয় উঠে আসে: প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা এবং সামরিক পণ্যের স্থানীয় উৎপাদন। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, তারা শুধু সরঞ্জাম নয়, স্বাধীন প্রযুক্তিগত সক্ষমতা চায়। জাপান সে আহ্বানে সাড়া দেয়। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির বাস্তবায়ন হলে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার একটি নতুন মাত্রায় উন্নীত হবে। এতে সীমান্ত নিরাপত্তা, সমুদ্রসীমা নজরদারি, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও দুর্যোগ মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে। তবে প্রশ্ন উঠছে, এই প্রযুক্তি ব্যবহৃত হবে কার বিরুদ্ধে? সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি একাধিক ফ্রন্টে ব্যবহারের জন্য পরিকল্পিত। রোহিঙ্গা সংকট, চোরাচালান, বঙ্গোপসাগরের নিরাপত্তা ও অভ্যন্তরীণ তথ্য যুদ্ধের মতো চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যেই এই সক্ষমতা অর্জন করা হচ্ছে। সম্প্রতি ঢাকার অভ্যন্তরে কিছু তথাকথিত গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি সংস্থার হয়ে তথ্য সংগ্রহের অভিযোগও গোয়েন্দা নজরদারিতে এসেছে। এদিকে জাপানের প্রতিরক্ষা শিল্প নিজ দেশের বাইরে নতুন বাজার খুঁজছে। বাংলাদেশ এই বর্ধনশীল বাজারের অন্যতম সম্ভাবনাময় গন্তব্য। টোকিও মনে করে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি কৌশলগত ঘাঁটিতে রূপান্তর করা গেলে ভারতীয় প্রভাব ও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিরুদ্ধে ভারসাম্য সৃষ্টি করা সম্ভব। জাপানের কৌশলবিদরা বাংলাদেশকে এখন শুধু সহযোগী মনে করছেন, বরং একটি থিঙ্কিং পার্টনার হিসেবে বিবেচনায় নিচ্ছেন। তারা বাংলাদেশের তরুণ সেনা ও প্রযুক্তিবিদদের জাপানে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থাও করতে চায়। এটি শুধু প্রতিরক্ষা নয়, আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে বাংলাদেশের নেতৃত্বের একটি সূচনা বলেই অনেকে মনে করছেন। সফর শেষে টোকিওর বিমানবন্দরে এক জাপানি সাংবাদিক বাংলাদেশের প্রতিনিধি দলের এক সদস্যকে জিজ্ঞেস করেন, এই সহযোগিতা কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তাপ বাড়াবে না? তিনি কোনো মন্তব্য না করে হালকা হাসলেন। তবে সেই হাসির ভেতরে লুকিয়ে ছিল একটি বার্তা: শত্রু কেবল সীমান্তে নয়, প্রাসাদ পেছনের ছায়াতেও লুকিয়ে থাকতে পারে। ঢাকায় ফিরে এই চুক্তিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কিছু বিরোধ ও সন্দেহের কথাও সামনে এসেছে। কেউ কেউ বলছেন, প্রতিবেশী একটি দেশের সংশ্লিষ্টতায় চুক্তির বিরোধিতায় ঢাকার ভেতরে সক্রিয় রয়েছে কিছু গোষ্ঠী। গোয়েন্দা পর্যবেক্ষণে থাকা এই তৎপরতা এখন বিশেষ নজরদারির আওতায়। সবশেষে প্রশ্নটি থেকেই যায়, জাপানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তি কি কেবল অস্ত্রের বিনিময়, নাকি এটি একটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতার অংশ? উত্তর সময় দেবে। তবে এটুকু নিশ্চিত, প্রথম জাপানি সামরিক সরঞ্জাম যখন চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে, তখন শুধু একটি বক্স খোলা হবে না, খুলে যাবে দক্ষিণ এশিয়ার একটি নতুন সামরিক মানচিত্রের প্রথম অধ্যায়।
জামায়াতে ইসলামের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাওয়ার রায় ঘোষণার পর নির্বাচন কমিশনের আইনজীবী মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, 2013 সালে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটি আর কার্যকর থাকছে না। আপিল বিভাগ সেই রায় বাতিল করেছেন। রোববার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ফলে জামায়াতে ইসলামীর আর নির্বাচন কমিশনে নিবন্ধন ফিরে পেতে কোনো বাধা থাকল না। দলটির এখন থেকে আনুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে। তবে প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাওয়ার বিষয়ে আদালত কোনো নির্দিষ্ট নির্দেশনা দেয়নি। ফলে এই বিষয়টি এখনও অনির্ধারিত থাকছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। দলটির পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন এবং ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। এর আগে 2013 সালে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। পরে নির্বাচন কমিশন চূড়ান্ত নিষ্পত্তির আগেই দলটির নিবন্ধন বাতিল করে দেন। তবে জামায়াতের পক্ষ থেকে শুরু থেকেই দাবি করা হচ্ছিল 2008 সালে নির্বাচন কমিশনের দেয়া সাময়িক নিবন্ধন ছিল আইন অনুযায়ী এবং বৈধ। গত বছর 1 আগস্ট জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন সরকার, ছাত্র জনতার কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে দলটির সম্পৃক্ততা দেখিয়ে। তবে 5 আগস্ট সরকার পতনের পর জামায়াত আবার রাজনীতির মাঠে সক্রিয় হয়, যদিও তখনও তাদের কোনো নিবন্ধন ছিল না। জামায়াতের আইনজীবীরা দাবি করছেন, শুধু নিবন্ধন নয়, প্রতীক দাঁড়িপাল্লাও ফিরিয়ে দিতে হবে। আইনজীবী শিশির মনির বলেছেন, প্রতীক বাতিলের প্রক্রিয়াটিও প্রশ্নবিদ্ধ ছিল এবং সেটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হয়নি। এ বিষয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণের ভিত্তিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বাংলাদেশকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন এক সিদ্ধান্ত। রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোর আদিবাসী, মূল নিবাসী ও উপজাতি অমুসলিমদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে বিজেপি শাসিত আসাম সরকার। রাজ্যটির মন্ত্রিসভা গত বুধবার এই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করে। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা জেলাগুলোর অমুসলিম বাসিন্দারা চাইলে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি পাবেন। এই পদক্ষেপের ব্যাখ্যায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত জেলাগুলোর আদিবাসী বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাংলাদেশ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসামের 35টি জেলার মধ্যে 11টিতে মুসলিমরা সংখ্যাগুরু। এর মধ্যে অন্তত 4টি জেলার সীমানা বাংলাদেশের সঙ্গে মিলেছে। এই জেলার আদিবাসী ও মূল নিবাসীরা বর্তমানে সংখ্যালঘু অবস্থায় রয়েছেন। সরকারের দাবি, এই জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতেই অস্ত্র বহনের অনুমতি দেয়া হচ্ছে। এদিকে রাজ্যের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনা। ভারতের বিভিন্ন মহল সিদ্ধান্তটিকে বিপজ্জনক ও বিভেদমূলক আখ্যা দিয়েছে। আসাম রাজ্য কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ বলেন, বিজেপি সরকার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর ওপর আস্থা না রেখে সাধারণ মানুষকে অস্ত্র তুলে দিচ্ছে। এতে আসামের জঙ্গলের রাজত্ব কায়েম হতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, জনগণের হাতে বন্দুক তুলে দিতে কেন আসাম সরকারকে বাধ্য হতে হলো? আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। এদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধেও উঠেছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। চলতি মে মাসের প্রথম 22 দিনে ভারতের সীমান্ত এলাকা দিয়ে জোরপূর্বক অন্তত 1106 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। শুধু তাই নয়, বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী এলাকার অন্যতম স্পর্শকাতর অংশ চিকেন্স নেকে বাড়ানো হয়েছে নজিরবিহীন সামরিক তৎপরতা। সেখানে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ও রাশিয়ান S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকদের মতে, আসামের এই সিদ্ধান্ত শুধুমাত্র অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাতে নয়, বরং এটি একটি কৌশলগত রাজনৈতিক বার্তাও বহন করে, যার প্রভাব বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও পড়তে পারে। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজেই হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 5টি অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগপত্র 135 পৃষ্ঠার এবং
অভিযোগ প্রমাণে বিভিন্ন তথ্য উপাত্ত দালিলিক প্রমাণসহ ভিডিও অডিও কলের বিস্তারিত উল্লেখ করে মোট ৮,৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। সাক্ষী করা হয়েছে ৮১ জনকে। মামলায় অভিযুক্ত অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রোববার দুপুর 12:15টার দিকে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের শুনানি শুরু হলে তা সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। এর আগে গত 12 মে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। ওই দিন ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে ১,৪০০-এর বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার। ৩ আসামির বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও বলেন, এ বিচার অতীতের প্রতিশোধ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা যে ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধ থাকবে না। 2024-এর জুলাই বিপ্লব বর্ষা বিপ্লব বা মনসুর বিপ্লব নামে পরিচিত। আন্দোলনকারীদের দমাতে ব্যাপক ভিত্তিক ও পদ্ধতিগত হামলা চালানো হয়। এখানে পরিকল্পিত হত্যাকাণ্ডে অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। শেখ হাসিনার বিরুদ্ধে এখন বিচার কার্যক্রম শুরু হলো সেই আদালতে, যে আদালত তার সরকার মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠন করেছিল। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। একটা সময় বলা হতো যে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করা যায় না, এখন কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন এমন এমন প্রযুক্তি বের হচ্ছে যে হোয়াটসঅ্যাপের কথাও রেকর্ড করে রাখা যাচ্ছে। সুতরাং আপনি যখন কথা বলবেন তখন অবশ্যই মাথায় রাখবেন এমন কোনো কথা যেন না বলি যাতে আমার ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হয়। আপনি এমন একটি তথ্য প্রকাশ করলেন যে তথ্যটি অন্যের বিরুদ্ধে গেল, যেটি প্রকাশ পেলে আপনার ক্ষতি হতে পারে, এমন কথা বলা থেকে বিরত থাকুন। কারণ এইসব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনার কথা, আপনার চিন্তা, আপনার তথ্য ফাঁস হয়ে যাবার শতভাগ আশঙ্কা থাকে। তার আগেই আপনি ব্যবস্থা নিন, অর্থাৎ আপনি কথা বলার ক্ষেত্রেই সতর্ক থাকুন। তাহলে ফাঁস হলেও আর কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ওমানের মাধ্যমে ইরানের কাছে পারমাণবিক চুক্তির একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান ও ওয়াশিংটন বিষয়টি নিশ্চিত করেছে। দুদেশের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার মধ্যস্থতা করছে ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার বলেন, তেহরান সফরকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি যুক্তরাষ্ট্রের চুক্তির কিছু বিষয়ে তার কাছে উপস্থাপন করেছেন। এই খবরটি আসার আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলেছে যে ইরান উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। এটি পরমাণু অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট শনিবার বলেন, চুক্তিটি গ্রহণ করে নেয়াই ইরানের জন্য সর্বোত্তম হবে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এটা পরিষ্কার করেছেন যে ইরান কখনোই পরমাণু বোমার অধিকারী হতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নীতি, জাতীয় স্বার্থ ও ইরানের জনগণের অধিকারের সঙ্গে সঙ্গতি রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যথাযথ জবাব দেয়া হবে। চুক্তিটির বিস্তারিত এখনও পরিষ্কার করা হয়নি, তবে এই প্রস্তাবটি এসেছে IAEA এর রিপোর্টের পর। ওই রিপোর্টে বলা হয়, ইরানের হাতে 60% মাত্রার 400 কেজি ইউরেনিয়াম মজুদ আছে। এটি পরমাণু অস্ত্রের জন্য দরকারি 90% মাত্রার কাছে। প্রতিবেদন অনুযায়ী গেল 3 মাসে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 50% পর্যন্ত বাড়িয়েছে তেহরান। ফেব্রুয়ারির তুলনায় এখন ইরানের কাছে এই ধরনের ইউরেনিয়ামের পরিমাণ প্রায় 408 কেজি। এ মজুদকে নজিরবিহীন হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে IAEA। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান এখনও প্রায় 3টি কেন্দ্রে পরিদর্শনের অনুমতি দিচ্ছে না, যেখানে অতীতে গোপনে পারমাণবিক উপাদান ব্যবহারের অভিযোগ আছে। সংস্থাটি বলছে বিষয়টি শঙ্কার, তবে ইরান বরাবরই বলে আসছে যে তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়ায় IAEA এর রিপোর্টকে ভিত্তিহীন অভিযোগ সম্বলিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বর্ণনা করা হয়েছে।
হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির পরিকল্পনার জবাবে জানিয়েছে তারা 10 জন জীবিত ও 18 জন মৃত ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত। তবে এর বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দী মুক্তির পাশাপাশি পরিকল্পনায় কিছু পরিবর্তন চায়। হামাস জানায় তারা স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি প্রত্যাহার এবং অবিচ্ছিন্ন মানবিক সহায়তার নিশ্চয়তা চায়, যা মার্কিন প্রস্তাবনায় নেই। তবে এটি সরাসরি প্রত্যাখ্যান ছিল না, আবার সম্পূর্ণ গ্রহণও নয়। ওয়াশিংটনের দাবি অনুযায়ী ইসরায়েল ইতোমধ্যে এই পরিকল্পনায় সম্মতি দিয়েছে। হামাস জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের খসড়া প্রস্তাবের জবাব দিয়েছে। উইটকফ বলেন, হামাসের জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি আমাদের পেছনে নিয়ে যাচ্ছে। আমরা এই সপ্তাহে আলোচনা শুরু করতে পারি যদি হামাস আমাদের প্রস্তাবিত কাঠামো মেনে নেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে ইসরায়েল আমাদের জিম্মিদের মুক্তির জন্য আপডেটকৃত উইটকফ প্রস্তাবে সম্মত হয়েছে। তবে হামাস এখনও প্রত্যাখ্যানের অবস্থানে রয়েছে। হামাস বলেছে তারা স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার চায়। তবে হামাস এখন যুদ্ধ শুরুর পর সবচেয়ে কঠিন ও জটিল অবস্থায় পড়েছে। গাজায় 22 লাখ মানুষের অভূতপূর্ব মানবিক সংকট এবং মধ্যস্থতাকারীদের চাপের মুখে তারা এমন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারছে না যা আগের প্রত্যাখ্যাত প্রস্তাবগুলোর চেয়েও কম অনুকূল। মার্চ মাসে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা খালিল আল হাইয়া বলেছিলেন সংগঠন আংশিক কোনো চুক্তি মেনে নেবে না যা স্থায়ীভাবে যুদ্ধের অবসান নিশ্চিত করে না। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।